হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 6 ফেব্রুয়ারি 2025 এর থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেনগুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, কি বলছে দেখো, বলছে এক্স একটি কাজ 15 দিনে করতে পারে ও ওয়াই সেই কাজটি 20 দিনে করতে পারে। যদি এক্স এবং ওয়াই পর্যায়ক্রমিক দিনে কাজ করে তাহলে এবং এক্স প্রথম দিন কাজ করে তাহলে সমগ্র কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে। দেখো এখানে কি বলেছে, দেখো এক্স একটা কাজ 15 দিনে করছে, মানে এক্স কত দিনে করছে 15 দিনে, আর ওয়াই সেই কাজটি কত দিনে করছে, ওয়াই সেই এক আগে যদি করে সেই কাজটি করছে 20 দিনে। এবার কি বলছে দেখো, এক্স ওয়াই পর্যায়ক্রমিক দিন। আচ্ছা, পর্যায়ক্রমিক দিন মানে কি, মানে একদিন এক্স কাজ করবে, পরের দিন ওয়াই কাজ করবে, আবার তারপরের দিন এক্স কাজ করবে, তারপরের দিন ওয়াই কাজ করবে, এইভাবে করতে থাকবে। এবং আরেকটা জিনিস বলে দিয়েছে কি, এক্স প্রথম দিন কাজ করে, মানে প্রথম দিন এক্স কাজ করবে, দ্বিতীয় দিন ওয়াই কাজ করবে, আবার তৃতীয় দিন এক্স কাজ করবে, চতুর্থ দিন ওয়াই কাজ করবে, এইভাবে। তো এইভাবে কাজটা হচ্ছে, তাহলে সমগ্র কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে। দেখো এক্স করছে 15 দিনে, ওয়াই করছে 20 দিনে। এবার আমি তাহলে মোট কাজটা কতগুলো বা কটা কাজ ধরে নেব, আমি ধরবো হচ্ছে এই 15 আর 20 লসাগু করলে যত হয় ততগুলো কাজ। তাহলে মোট কাজ কত হবে, মোট কাজ হবে হচ্ছে 15 আর 20 লসাগু করলে হয় 60, তাহলে মোট কাজ ধরলাম আমি 60টা। তাহলে এক্স 15 দিনে করছে 60টা কাজ আর ওয়াই 20 দিনে করছে 60টা কাজ। তা এক্স যদি 15 দিনে 60টা কাজ করে তাহলে এক্স একদিনে কতগুলো কাজ করবে, 15 দিনে করছে 60টা কাজ, তাহলে একদিনে করবে কত, 60/15টা কাজ। তাহলে একদিনে করবে 60/15, কাটাকুটি করলে কত হয়, তাহলে একদিনে করছে কতগুলো কাজ, 4টে কাজ। একই রকম করে ওয়াই একদিনে কতগুলো কাজ করবে, ওয়াই 20 দিনে করছে 60টা কাজ, তাহলে একদিনে কতগুলো কাজ করবে, 60/20টা কাজ। কাটাকুটি করলে কত হয়, 3, মানে ওয়াই একদিনে করবে 3টে কাজ। তাহলে এক্স একদিনে করবে 4টে কাজ, ওয়াই একদিনে করবে 3টে কাজ। এইবার আসি, আর টোটাল কতগুলো কাজ করতে হবে, 60টা কাজ। তাহলে দেখো কি বলেছে, এক্স প্রথম দিনে কাজ করে, তাহলে এক্স প্রথম দিনে করলো কটা কাজ, 4টে কাজ। ওয়াই দ্বিতীয় দিনে করলো কটা কাজ, 3টে কাজ। তাহলে 2 দিনে মোট কতগুলো কাজ হলো, এক্স 4টে ওয়াই 3টে, মানে কতগুলো, 4 আর 3 যোগ করলে হলো 7টা কাজ। তা এইভাবে পরের 2 দিনেও 7টা, পরের 2 দিনেও 7টা, এইভাবে চলতে থাকবে। এইভাবে কতগুলো চলবে, আমাকে কতগুলো কাজের কাজ করতে হবে, 60টা কাজ। তাহলে 60-এর কাছে যেতে হলে এই 7 কে কত দিয়ে গুণ করতে হবে, 60-এর কাছে যেতে গেলে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 গুণ 8টা কাজ করবে, মানে কত, 2 দিনে করছে 7টা কাজ, তাহলে 7 গুণ 8টা কাজ করবে নিশ্চয়ই 2 গুণ 8 দিনে, মানে 16 দিনে। তাহলে 16 দিনে কতগুলো কাজ করবে, 7 গুণ 8 করলে কত হয়, 56টা কাজ। তাহলে 16 দিনে করলো 56টা কাজ। আর কতগুলো কাজ বাকি থাকলো, টোটাল আছে 60টা কাজ, 16 দিনে হলো 56টা কাজ, তাহলে বাকি থাকলো আর 4টে কাজ। এই 4টে কাজ কে করবে 17তম দিনে, 17তম দিনে আবার কে কাজ করবে, এই এক্স কাজ করবে। এক্স একদিনে কতগুলো করে, 4টে। তাহলে এই যে বাকি যে 4টে কাজ থাকলো সেই কাজটা কে করবে, এক্স করবে। কত দিনে করবে, একদিনে করে, যেহেতু এখানে দেখো এক্স একদিনে 4টে করছে, মানে এই 4টে কাজ এক্স একদিনে করে দেবে। তাহলে টোটাল কতদিন টাইম লাগলো, 16 দিন, আর লাস্টের একদিন এক্স কাজ করবে, তাহলে 16 আর 1 17 দিন টাইম লাগলো। তাহলে মোট কত দিনে কাজটি শেষ হবে, 17 দিনে, অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একই সুদের হারে কিছু পরিমাণ টাকার 2 বছরের সরল সুদ 44 টাকা এবং চক্রবৃদ্ধি সুদ 45 টাকা, মূলধনের পরিমাণ কত। তা দেখো এইরকম বলে দিলে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ বা তাদের অন্তর বা এরকম বলে দিলে সুদের হার বের করার একটা ফর্মুলা আছে। এটা 2 বছরের জন্য এই ফর্মুলাটা, ঠিক আছে। সুদের হার সমান সমান কি হবে, সুদের হার সমান সমান হবে 2 ইন্টু সুদের পার্থক্য, সুদের পার্থক্য মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, 2 ইন্টু সুদের পার্থক্য ডিভাইডেড বাই সরল সুদ ইন্টু 100, এত পার্সেন্টেজ। আচ্ছা, তাহলে এখানে সুদের হার কত হবে, 2 ইন্টু সুদের পার্থক্য, সুদের পার্থক্য কত, সরল সুদ বলেছে 44 টাকা, চক্রবৃদ্ধি সুদ বলেছে 45 টাকা, তাহলে সুদের পার্থক্য কত, 45 মাইনাস 44 মানে 1 টাকা। তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই সরল সুদ, সরল সুদ কত বলেছে, 44 বলেছে, 44 ইন্টু 100 এত পার্সেন্ট। এটা কিন্তু 2 বছরের জন্য এই ফর্মুলা, সময় পাল্টে গেলে কিন্তু এই ফর্মুলার কাজে দেবেন, এটা খালি 2 বছরের জন্য এই ফর্মুলাটা। আচ্ছা, এবার কাটাকুটি যদি আমি করি, 2 আর 40 কে কাটলে হয় 22 আর 100/22, আচ্ছা 100/22 আমি রেখে দিলাম। তাহলে সুদের হার কত দাঁড়ালো, 100/22%। আমাকে কি বার করতে বলেছে, মূলধনের পরিমাণ, আমি ধরছি মূলধনের পরিমাণটা হচ্ছে এক্স। আচ্ছা, তাহলে এক্স টাকার দেখো 2 বছরের সরল সুদ বলে দিয়েছে 44 টাকা, আর সুদের হার কত, 100/22। তাহলে দেখো আমি কি জানি, এক্স টাকার যদি আমি 2 বছরের সরল সুদ বার করি, তাহলে সরল সুদের ফর্মুলা কি, PTR/100, মানে পি মানে এখানে এক্স ইন্টু টি মানে কত, সময়টা মানে 2 বছর, 2 ইন্টু আর এর মান কত, 100/22। আচ্ছা 122টা নিচে লিখলাম, 22/100 ছিল মানে নিচে 100 গুণ, ইন্টু 100, এটা সমান সমান কত, সরল সুদটা, সরল সুদ কত এখানে 44, মানে এটা সমান সমান আমি 44 লিখতে পারি।
আচ্ছা এই 100 কেটে যায়, 2 আর 22 কে কাটলে হয় 11, তাহলে x সমান সমান কি হবে 44 গুণ 11, 44 গুণ 11 করলে কত, 10 দিয়ে গুণ করলে হয় 440 আর 44 মানে হবে কত 484 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত 484 টাকা, অপশন বি। তারপরেরটা কি বলছে দেখো, বিপরীত দিক থেকে আসা দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 60 কিমি পার ঘন্টা ও 50 কিমি পার ঘন্টা। একটি ট্রেনের দৈর্ঘ্য 430 মিটার, ট্রেন দুটি পরস্পরকে 44 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে অপর ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। দেখো ট্রেন দুটো বিপরীত দিক থেকে এসছে, মানে একটা এদিক থেকে এদিকে যাচ্ছে, একটা এদিক থেকে এদিকে আসছে, তাহলে একটার গতিবেগ বলেছে 60 কিমি পার ঘন্টা, একটার বলেছে 50 কিমি পার ঘন্টা। তাহলে বিপরীত দিক থেকে আসলে নেট গতিবেগ কি হয়ে যায়, ট্রেন দুটোর গতিবেগের যোগফল হয়ে যায়। তাহলে ট্রেন দুটোর নেট গতিবেগ কত হবে 60 যোগ 50 সমান সমান কত 110 কিমি পার ঘন্টা। আচ্ছা এটাকে আমি মিটার পার সেকেন্ডে নেবো, তাহলে কিমি পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিতে গেলে কি করতে হয় 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে 110 ইন্টু 5/18 কি করে আসছে দেখো, কিমি থেকে মিটার মানে 1000 দিয়ে গুণ, আর নিচে ঘন্টা ছিল 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, মানে 1000/3600 দিয়ে গুণ করলে 5/18ই হয়, এত মিটার পার সেকেন্ড। আচ্ছা আমি যদি 2 দিয়ে একটু কাটাকুটি করি তাহলে হয় 9 আর এখানে হবে 55, মানে 55 ইন্টু 5/9 মিটার পার সেকেন্ড। তার মানে কি, তার মানে হচ্ছে 1 সেকেন্ডে এটা অতিক্রম করছে পরস্পরকে 55 ইন্টু 5/9 মিটার। আচ্ছা আবার কি বলেছে, ট্রেন দুটি পরস্পরকে 44 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেন দুটি পরস্পরকে 1 সেকেন্ডে অতিক্রম করছে হচ্ছে 55 ইন্টু 5/9, তাহলে ট্রেন দুটি পরস্পরকে 44 সেকেন্ডে কতটা অতিক্রম করবে, এটা ইন্টু 44, তাহলে এটা ইন্টু 44 এত মিটার। আচ্ছা এটা ইন্টু 44 করলে কত হয়, এটা তো কাটাকুটি কিছু যাচ্ছে না, তো এটা বের করে ফেলি কত হয় গুণ করে। আচ্ছা 5 গুণ যদি 44 করি তাহলে কত হয় 220, 220 ইন্টু 55, তাহলে কত হয় 5 দুগুণে 10 শূন্য। আচ্ছা 55 দুগুণে হয় 5 গুণ 10 শূন্য হাতে 5 গুণ 10 11 গুণ 5 গুণ 10 শূন্য হাতে 5 গুণ 10 11, মানে 0 1 2 1 আর পরে একটা শূন্য, মানে 1 2 1 0 0 ডিভাইডেড বাই 9 এত মিটার। আচ্ছা তাহলে 44 সেকেন্ড অতিক্রম করছে মানে এতটা দূরত্ব যাচ্ছে, সেটা কত, এটাকে আবার যদি আমি ভাগ করি 9 দিয়ে, যদি 1 2 1 0 0 কে ভাগ করি, কারণ উত্তর আমার দেখো পয়েন্টে আছে, পয়েন্টে আনি, তাহলে একবার যাবে 9, তারপরে থাকছে 3 1 মানে 3 বার যাবে 27, তারপরে থাকছে 4 0 মানে 4 বার গেলে হয় 36, তারপরে আবার 4 0 মানে 4 বার দিলে হয় 36, তারপরে 4 পয়েন্টের জন্য হবে 0, মানে এরকম 4 4 করে চলতে থাকবে। তার মানে টোটাল কত বেরোলো 1344.44। এরা 44 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করা মানে কি, পরস্পরকে অতিক্রম করা মানে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি যাওয়া। কিরকম অতিক্রম করা, মানে এই ট্রেনটা এতটা আর এই ট্রেনটা এতটা, মানে এরা পরস্পরকে অতিক্রম করছে মানে ট্রেন দুটোর দৈর্ঘ্যের সমষ্টি যাওয়া। আচ্ছা তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য সমষ্টি হলো এত, তাহলে একটি ট্রেনের দৈর্ঘ্য বলেছে 430 মিটার, তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য কত, তাহলে দুটো ট্রেনের সমষ্টি থেকে আমি যদি একটা ট্রেনের দৈর্ঘ্য মানে 430 বাদ দিয়ে দিই তবে অপর ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবো। 430 বাদ দিয়ে দিলে কত হয় 0.44, এখানে 4 এখানে 1 9, 914.44, অপশন বি হবে। তারপর কি বলছে দেখো, একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 19 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি। দেখো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 6 ইন্টু বাহু স্কয়ার, মানে ঘনকের 6টা তল, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, এক একটা বর্গক্ষেত্র প্রত্যেকটা তল, তাহলে 6টা তলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু বাহু স্কয়ার, তাহলে কত হবে সমান সমান 6 ইন্টু বাহু স্কয়ার মানে 19 এর স্কয়ার, 19 এর স্কয়ার করলে কত 6 গুণ 361, গুণ করলে কত 6 1 কে 6 6 6 36 হাতে 3 318 আর 3 21, মানে 2166 এত বর্গ সেমি অপশনে। তারপরেরটা কি বলছে দেখো, মুকুন্দ ও সচিন যথাক্রমে 5400 টাকা ও 9400 টাকা বার্ষিক সরল সুদের হারে জমা রাখে। 4 বছর পর সচিন মুকুন্দের থেকে 960 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার কত শতাংশ। দেখো মুকুন্দ জমা রাখছে 5400 টাকা, সচিন জমা রাখছে 9400 টাকা, 4 বছর পর কি হচ্ছে মুকুন্দের থেকে সচিন 960 টাকা বেশি পাচ্ছে। 960 টাকা কেন সচিন বেশি পাচ্ছে, কারণ সচিন মুকুন্দের থেকে বেশি টাকা রেখেছে, তো যত টাকা বেশি রেখেছে সেই টাকাটা সুদটা পাচ্ছে, তাহলে সচিন কত টাকা বেশি রেখেছে, ও রেখেছে 54, সচিন রেখেছে 9400, তাহলে কত টাকা বেশি রেখেছে 4000 টাকা। এই 4000 টাকাটারই 4 বছরের সুদ হচ্ছে 960 টাকা, তাহলে আমাকে ধরতে বলেছে, বের করতে বলেছে বার্ষিক সুদের হার কত শতাংশ, আমি ধরছি বার্ষিক সুদের হার 8%। তাহলে সরল সুদের ক্ষেত্রে ফর্মুলা কি, সরল সুদ সমান সমান পিটিআর বাই 100, যেখানে পিটা কি, পিটা হবে এখানে যত টাকা বেশি রেখেছিল মানে 4000 টা, তাহলে পি মানে 4000 ইন্টু টি, টি মানে সময়, সময় কত বছর 4 বছর, ইন্টু 4 ইন্টু আর, আর এর মানে আরই, ডিভাইডেড বাই 100, এটা সমান সমান কত, সুদটা সরল সুদ বলে দিয়েছিল 960 টাকা বেশি সুদ পায় মানে ওটাই হবে 960। আচ্ছা এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম, 4 আর 960 কে কাটলে হয় 2 4 0, আর 40 দিয়ে 240 কে কাটলে হয় 6, মানে আর এর মান কত হলো 6, তার মানে সুদের হার হচ্ছে
6%, অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি শ্রেণীর 27 জন ছাত্রের গড় ওজন হচ্ছে 53 কেজি। তাদের শিক্ষকের ওজন যোগ করা হলে সবার ওজনের গড় 700 গ্রাম করে বৃদ্ধি পায়। আচ্ছা, 700 গ্রাম করে বৃদ্ধি পায়, এখানে কেজি দিয়েছে, তো আমি 700 গ্রামটাকে কেজিতে নিই। তাহলে 700 গ্রাম সমান সমান কেজিতে নিতে গেলে কি হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে, মানে 700/1000 করলে কত হবে, এটা কেটে যায়, মানে 7/10 মানে 0.7 কেজি, বা একবারেও করতে পারো, কোনো অসুবিধা নেই, আমি এটা বোঝানোর জন্য ভেঙে দেখালাম। তাহলে প্রত্যেকের গড় ওজন কত বৃদ্ধি পেয়েছে, 0.7 কেজি। কতজনের গড় ওজন, 27 জন তো ছিলই, তার সাথে আরো ওদের শিক্ষক যোগ হলো, মানে 28 জন হলো। তাহলে 28 জনের গড় ওজন 0.7 কেজি করে বৃদ্ধি পেয়েছে। তাহলে মোট কত কেজি ওজন বেড়েছে, 28 ইন্টু 0.7, এত কেজি ওজন বেড়েছে। তাহলে কতটা ওজন বেড়েছে, এটাকে যদি আমি পয়েন্টটাকে তুলে দিই, নিচে 10 আনি, তাহলে গুণ করলে কত হয়, 7 8 56 6, হাতে 5, 7 2 14 5 19/10, মানে কত কিলো ওজন বেড়েছে, 19.6 কেজি। আচ্ছা, তারপরে কি, তাহলে শিক্ষকের ওজন কত হবে, শিক্ষকের ওজন ওদের যা ওজনের গড় ছিল তার থেকে আরো 19.6 কেজি বেশি হবে। তাহলে তাদের ওজনের গড় কত ছিল, 53 কেজি। তাহলে শিক্ষকের ওজন কত হবে, 53 যোগ আরো 19.6, যত কেজি ওদের ওজন বেড়েছে গড় ওজন তত। তাহলে করলে কত হয়, 72.6 কেজি, মানে শিক্ষকের ওজন কত কেজি, 72.6 কেজি, অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, জ্বালানির মূল্য পরপর 3 মাসে 15%, 40% ও 60% হ্রাস পেয়েছে, কিন্তু চতুর্থ মাসে 45% বৃদ্ধি পেয়েছে। তাহলে ওই 4 মাসে জ্বালানির মূল্য প্রথমের মূল্যের থেকে কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। আচ্ছা, আমি ধরছি সবার প্রথমে মূল্য ছিল 100, তারপরে কি হলো, প্রথম মাসে দেখো 15% হ্রাস পেয়েছে। তাহলে 100 থেকে যদি 15% হ্রাস পায় তাহলে কত হয়, মানে 15 কমবে 100-তে, 15% হ্রাস মানে 15 কমা, তাহলে হলো কত, 85 হলো। তারপরের কেস কি, 40% হ্রাস পেলো, তাহলে হলো কত, 40% হ্রাস পাওয়া মানে কত পার্সেন্ট হওয়া, 85 থেকে 40% হ্রাস পাচ্ছে, মানে 85 60% হওয়া। তাহলে কত হলো এখন, 85 ইন্টু 60/100। আচ্ছা, তারপরে আবার কি হচ্ছে, তারপরে আবার 60% হ্রাস পেয়েছে, মানে 85 ইন্টু 60/100 থেকে আরো 60% হ্রাস পেয়েছে, মানে হলো কত, তার 40%, মানে ইন্টু 40/100। এবারে এটা বেরোলো, এর থেকে আবার কি চতুর্থ মাসে 45% বৃদ্ধি পেয়েছে, মানে যেটা আছে তার থেকে আরো 45% বেশি, তার মানে কত, এটা ইন্টু এবার যোগ করতে হবে 100-র সাথে, মানে 145/100। আচ্ছা, এবার একটু কাটাকুটি করি, শূন্য শূন্য যা যা আছে কেটে দিই, এই শূন্য কাটে, এই শূন্য কাটে। আচ্ছা, যদি আমি 4 দিয়ে কাটি 100-কে তাহলে হয় 25, 25 দিয়ে যদি 85-কে 5 দিয়ে কাটি তাহলে 5, আর এখানে হবে 17, আর 5 দিয়ে যদি 145-কে কাটি তাহলে হবে 29। তাহলে কি কি থাকছে, 17 গুণ 6, 17 গুণ 6 করলে হয় 102, 102 গুণ 29, মানে 102 গুণ 29 ডিভাইডেড বাই 100। 102 গুণ যদি 29 করি তাহলে কত হয় দেখি একটু, 29 দুগুণে 58 8, হাতে 5, 29 শূন্য শূন্য, মানে 5, 29 একে 29, মানে 2 9 5 8 ডিভাইডেড বাই 100। তাহলে করলে কত, 100 দিয়ে ভাগ করলে মানে পয়েন্ট 2 ঘর বাপাশে সরবে, মানে 29.58। তাহলে এখন জ্বালানির মূল্য কত হলো, 29.58। আগে ছিল কত, 100, এখন হলো 29.58। তাহলে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, নিশ্চয়ই হ্রাস পেয়েছে। কতটা হ্রাস পেয়েছে, আগে ছিল 100, এখন হয়েছে 29.58, তাহলে হ্রাস পেয়েছে কত, 100 মাইনাস 29.58। এখানে পয়েন্ট নিয়ে শূন্য শূন্য করে দিই হিসাবে সুবিধার জন্য, তাহলে 0.42 2 রেখে 3 7, মানে কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 70.42% হ্রাস পেয়েছে, অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, প্রবীণের কাছে 1612 টাকা আছে, সেই টাকা তার দুই ছেলে ঋষি এবং শানের মধ্যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে জমা রাখলো যে ঋষি ও শান যথাক্রমে 17 এবং 18 বছর পর সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে ফেরত পাবে। প্রবীণ ঋষিকে কত টাকা দিয়েছে, দেখো এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটেই এসছে। তো কি বলছে দেখো, 1612 টাকা ও দুজনের মধ্যে ভাগ করেছে। এইবার আমি কি করব, দেখো বলেছে দুজনে যাতে 17 এবং 18 বছর পর সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে পাবে। তা আমাকে দেখতে হবে যে এই 17 এবং 18 বছর পর সমপরিমাণ অর্থ ব্যাংক থেকে পাবে, মানে কি, মানে সে যার টাকা কম বছর কাটছে, মানে ঋষির নামে একটু বেশি টাকা রেখেছে, শানের নামে একটু কম টাকা রেখেছে। তা কতটা বেশি রেখেছে, দেখো সময়ের পার্থক্য কত, 1 বছর। তা যখন সময়ের পার্থক্য 1 বছর তখন কি হবে, মানে কম টাকা যার রেখেছে তার যদি আমি 1 বছরের 1 বছরে যদি সুদাসল বার করি, সেই টাকাটা রেখেছে ঋষির নামে, মানে শানের নামে যা রেখেছে সেই টাকার 1 বছরের সুদাসল যদি বার করি সেই টাকাটা রাখবে ঋষির নামে। আচ্ছা, এবার আসি, চক্রবৃদ্ধি সুদের হার কত বলেছে, 8%। 8% কে আমি কি লিখতে পারি, 8/100, মানে কত, কাটাকুটি করলে হয় 2/25, 4 দিয়ে যদি কাটি, তার মানে 25টা যদি আসল হয়, সুদ হবে কত, 2 টাকা। তার মানে সুদাসল কত, সুদাসল হবে
মানে 1 বছরের ক্ষেত্রে এটা, হ্যাঁ 1 বছরের ক্ষেত্রে সুদ আসল কত, আসল যোগ সুদ মানে 25 যোগ 2 করলে হয় 27, আর আসল কত, আসল হচ্ছে 25। তাহলে এই সুদ আসলটা যদি ঋষির নামে রাখে, 1 বছরের সুদ আসলটা যদি ঋষির নামে থাকে, তাহলে শানের নামে থাকবে হচ্ছে আসলটা। তাহলে ঋষি আর শানের কাছে শানকে দেওয়া টাকার অনুপাত কত হবে, ঋষি ইস্টু শানের দেওয়া টাকার অনুপাত হবে তাহলে কত, 27:25। মানে যার কম সময় খাটছে তারটা বেশি থাকবে সুদ আসলটা, আর যার বেশি সময় খাটছে তারটা আসল থাকবে। আচ্ছা, কত টাকা ভাগ করেছে, 1612 টাকা দুজনের মধ্যে দিয়েছে, তাহলে কে কত টাকা পাবে বের করেছে ঋষি। তাহলে ঋষি কত টাকা পাবে এই 1612 টাকার মধ্যে, ঋষির ভাগে কত আছে 27, ডিভাইডেড বাই দুটোর যোগফল 27 আর 25 যোগ করলে কত হয় 52 ইন্টু 1612 টাকা। আচ্ছা, 4 দিয়ে কাটলে হয় 13, আর এখানে কাটলে হয় 3 4, আচ্ছা সরি 4 4 16, তারপরে একটা 0 3, 13 দিয়ে কাটলে কত হবে 3 আর 1 3 মানে 31। তাহলে 31 গুণ 27, তাই 31 গুণ 7 করলে কত হবে হচ্ছে, এটা গুণ করি, হ্যাঁ ভুল হয়ে যাচ্ছে, 7 একে 7, 3 7 21, গুণ 2 একে 2, 3 দুগুণে 6, মানে 7 3 8, 837 টাকা, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি দোকানে 20টি পেন্সিল কিনলে 5টি পেন্সিল বিনামূল্যে দেওয়া হয়। মানে 20টা যদি কেনে তার জায়গায় কতগুলো পাচ্ছে 25টা, তাহলে ছাড়ের হার কত। দেখো তার মানে কি, 20টা কিনলে 25টা পাচ্ছে মানে কি, মানে দোকানদার 25টা বিক্রি করলে 5টা ফ্রিতে দিচ্ছে, তাই না, 25টার মধ্যে 5টা ফ্রিতে দিচ্ছে, 20টার মধ্যে কিন্তু 5টা দিচ্ছে না, ও 25টা বেচে 20টার দাম নিচ্ছে, তাই না, মানে 25টার মধ্যে 5টা ফ্রি, তাহলে ছাড়ের হার কত, যতগুলো ছাড় দিচ্ছে মানে 5টা ছাড় দিচ্ছে কতগুলোর মধ্যে, 20টার মধ্যে কিন্তু না, ও তো টোটাল 25টা দিচ্ছে, তাহলে 25টার মধ্যে 5টা ফ্রি দিচ্ছে, তাহলে 5 ডিভাইডেড বাই 25 ইন্টু 100 এত পার্সেন্ট, 25 দিয়ে যদি 100 কে কাটি তাহলে 4, তাহলে 4 5 20%, মানে অপশন সি হবে। তারপরটা আচ্ছা কি বলছে দেখো, এদের মধ্যে কোন অনুপাতটি বড়, তো অনুপাতগুলো একটু খেয়াল করো, একটা বলেছে 12:19, একটা বলেছে 21:26, একটা বলেছে 15:19। দেখো লাস্টের অনুপাতটা দেখো 19:13, 19:13 মানে কি 19/13, তার মানে এটা প্রথম পদটা বড় দিয়েছে, মানে এটা একের থেকে বড়, আর প্রত্যেকগুলো দেখো প্রথম পদ ছোট, মানে সেগুলো একের থেকে ছোট, খালি একটা অনুপাতেই প্রথম পদটা দ্বিতীয় পদের থেকে বড় দিয়েছে, তার মানে বড় অনুপাত এইটাই হবে, চোখ কান বুঝে কিছু করার আমার দরকার নেই। তারপরে কি বলছে দেখো, একটি ল্যাপটপের ক্রয় মূল্য 78,200 টাকা, সেটি বিক্রি করে 44% ক্ষতি হলে ল্যাপটপটির বিক্রয় মূল্য কত। আচ্ছা, ক্রয় মূল্য বলেছে 78,200 টাকা, বিক্রি করে ক্ষতি হয়েছে 44%, মানে আরো এর থেকে 44% কম দামে বিক্রি করেছে, তার মানে কত দামে বিক্রি করেছে, এইটার 44% কম মানে কত হবে, তার 56% দাম হবে, 100 - 40 করলে 56, মানে এটা ইন্টু 56/100, এত টাকা বিক্রয় মূল্য হবে। শূন্য শূন্য কেটে গেল, দুটো শূন্য দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 782 গুণ যদি আমি 56 করি, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 48 আর 49 9, হাতে 4, 6 7 42 আর 4 46, গুণ 5 দুগুণে 10, 0 হাতে 1, 5 8 40 আর 41 এর 1, হাতে 4, 5 7 35 আর 4 39, মানে 2 9 7 4 9 13 3, হাতে 1 4, 4 3 7 9 2 টাকা, মানে অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, প্রতি 100টি 1230 টাকা দরে 400টি নাশপাতি কেনা হয়েছে এবং সেগুলি বিক্রি করে 980 টাকা লাভ হয়েছে, প্রতি ডজন নাশপাতির বিক্রয় মূল্য কত। আচ্ছা, কতগুলো কিনেছে দেখো 400টা, কি দামে, 100টা কিনেছে 1230 টাকা, তাহলে দেখো 100টার দাম যদি 1230 টাকা হয়, তাহলে 400টার দাম কত হবে, 1230 গুণ 4 টাকা, তাহলে এটা হচ্ছে টোটাল ক্রয় মূল্য, মানে হচ্ছে 0 3 4 12 2 হাতে 1, 4 দুগুণে 8 টাকা 9 4, মানে টোটাল 400টার ক্রয় মূল্য কত, এটা হচ্ছে ক্রয় মূল্য, 400টার ক্রয় মূল্য কত হয়েছে 4,920 টাকা। এবার কি বলছে, সেগুলি বিক্রয় করে 980 টাকা লাভ হয়েছে, মানে টোটাল বিক্রয় মূল্য কত, আচ্ছা লাভ কত বলেছে 980 টাকা, তাহলে টোটাল বিক্রয় মূল্য কি হবে, ক্রয় মূল্যের সাথে যদি আমি লাভ যোগ করে দিই তাহলে টোটাল বিক্রয় মূল্য পাই, মানে 4,920 যোগ 980, যোগ করলে কত হয় 0, 8 আর 2 10 0, হাতে 1, 9 10 আর 9 9, হাতে 1, 4 আর 5, মানে টোটাল বিক্রয় মূল্য কত 5,900 টাকা। আচ্ছা, টোটাল মানে কতগুলো, মানে 400টার বিক্রয় মূল্য হচ্ছে এত, 400টার বিক্রয় মূল্য হচ্ছে 5,900 টাকা, আমাকে কি বার করতে বলেছে প্রতি ডজন, মানে 12টার কত, তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে 5,900 ডিভাইডেড বাই 400, তাহলে 12টার বিক্রয় মূল্য কত হবে, এটা ইন্টু 12 হবে, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, তাহলে 4 দিয়ে 12 কে কাটলে হয় 3, মানে কত 59 গুণ 3 করলে হয় 177 টাকা, মানে প্রতি ডজন নাশপাতির বিক্রয় মূল্য কত 177 টাকা। তারপরেরটা কি বলছে দেখো, সঞ্জয় তার যাত্রাপথের প্রথম 150 কিমি 4 ঘন্টায় এবং পরবর্তী 250 কিমি আরো 4 ঘন্টায় অতিক্রম করে, তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত। আচ্ছা, গড় গতিবেগ সমান সমান কি, গড় গতিবেগ সমান সমান হচ্ছে, যে কোনো গতিবেগ সমান সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এখানে গড় গতিবেগ মানে মোট অতিক্রান্ত দূরত্ব
বাই মোট সময়। এখানে মোট অতিক্রান্ত দূরত্ব কত, টোটাল কত দূরত্ব গেছে 150 কিমি আর 250 কিমি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত 150 যোগ 250 ডিভাইডেড বাই মোট সময় কত 150 কিমি যেতে টাইম লেগেছে 4 ঘন্টা, আর 250 কিমি যেতেও টাইম লেগেছে 4 ঘন্টা, তাহলে মোট সময় কত 4 যোগ 4, এত একক কি হবে, এত কিমি পার ঘন্টা। করলে কত হয় 150 আর 250 যোগ করলে 400 ডিভাইডেড বাই 4 4 8, মানে কাটাকুটি করলে হয় 50 কিমি পার ঘন্টা, মানে অপশন বি হবে। তারপরেরটা কি বলছে দেখো, সেই বৃহত্তম সংখ্যাটি কত যেটি দিয়ে 1657 ও 2037 কে ভাগ করলে যথাক্রমে 6 ও 5 অবশিষ্ট থাকবে। তো যখন এরকম বলবে সেই বৃহত্তম সংখ্যাটি কত যেটি দিয়ে এত এবং এতকে ভাগ করলে অবশিষ্ট থাকে, তখন কি করব, এই 1657 কে ভাগ করলে 6 অবশিষ্ট থাকছে, তো আমার কাজ হবে 1657 থেকে 6 বাদ দেবো আগে, তাহলে কত হয় 1657 মাইনাস 6 করলে হয় 1651। আর একটা কত 2037 কে ভাগ করলে 5 অবশিষ্ট থাকে, তাহলে 2037 থেকে 5 বাদ দেবো, তাহলে কত হয় 2032 হয়। তাহলে এবার সেই বৃহত্তম সংখ্যাটি কত, মানে আমাকে কি করতে হবে, এই যেই সংখ্যা দুটো বেরোলো তাদের গসাগু বের করতে হবে। তাহলে দেখো এদের গসাগু আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে করি তাহলে সুবিধা হবে। তাহলে 1651 ভাগ যদি 2032 করি, প্রথমে একবার যাই, হয় 1651, তাহলে থাকছে হচ্ছে 1 8 6 এর 7 মানে 3, আর যাচ্ছে না, তাহলে 1651 আবার কতবার যাবে 4 বার যাবে, 4 একে 4 4 টা 2 হাতে 3 3 4 12 3 15, মানে কত হচ্ছে 7 2 একে 3 1 1 117 আর 381 মানে 3 বার দিলে 117 না তো 127 হবে, হ্যাঁ 127 কে 3 বার দিলে হয় 381, তাহলে আমার গসাগু কত হলো 127, মানে সেই বৃহত্তম সংখ্যাটি কত হবে, সেই বৃহত্তম সংখ্যাটি হবে 127। তাহলে আমাকে কি করতে হবে, যত যত অবশিষ্ট থাকছে সেইগুলো ওর থেকে বাদ দেবো, 1657 কে ভাগ করলে 6 অবশিষ্ট থাকছে, মানে 1657 থেকে 6 বাদ দেবো, 2037 কে ভাগ করলে 5 অবশিষ্ট থাকছে, মানে 2037 থেকে 5 বিয়োগ করবো, যেইগুলো বেরোলো সেই সংখ্যা দুটো গসাগু করব, যেটা উত্তর হবে সেটাই হবে সেই বৃহত্তম সংখ্যা। তারপরেরটা কি বলছে দেখো, 3609 এর মধ্য সমানুপাতি কত, তাহলে মধ্য সমানুপাতির ফর্মুলা কি ছিল, মধ্য সমানুপাতি সমান সমান দুটো সংখ্যার মধ্য সমানুপাতি বললে সেটা সমান সমান হবে রুট ওভার সংখ্যা দুটোর গুণফল, মানে রুট ওভার 36 গুণ 9 করলে কত হয়, 36 এর রুট করলে হয় 6 গুণ 9 রুট করলে হয় 3, মানে 3 6 18, মানে অপশন এ হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, 24 58 48 ও 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো যখনই এরকম বলে আমাকে কি করতে হয়, লসাগু করতে হয়, তাহলে আমি 24 58 48 এবার লসাগু করে বের করতে পারি। অথবা আমি যদি একটু অপশন গুলো খেয়াল করি, দেখো এখানে একটা অপশনে দিয়েছে 1465, এখানে দেখো বিজোড় সংখ্যা দিয়েছে, তো বিজোড় সংখ্যা দিয়ে তো নিশ্চয়ই এরকম, এরা সবাই জোড় সংখ্যা, এরা তো বিভাজ্য হবে না, তাহলে এটা হবে না। 1441, তা 12 দিয়ে নিশ্চয়ই 1441 বিজোড় সংখ্যা, এটাও হবে না। এবার আমি দেখি 12 দিয়ে 1392 আর 1312 এর মধ্যে কোনটা বিভাজ্য, 1312 কি বিভাজ্য হচ্ছে 12 দিয়ে, দেখো 1312 12 দিয়ে বিভাজ্য হচ্ছে না, তাহলে এটাও হবে না। 1392 কি হচ্ছে 12 দিয়ে করলে, দেখো প্রথমে একবার যায়, তারপরে 1 9 মানে আবার একবার যায়, 7 2 মানে 6, তাহলে 1392 বিভাজ্য হচ্ছে, তাহলে এটাই হবে। অথবা তোমরা এই চারটের লসাগু করে যেটা উত্তর বেরোবে সেটাও করতে পারো, এরকম করে বের করো। প্রথমে দেখো 2 বার দিলে কত হয় 12 29 24 আর 6, আবার যদি 2 বার করি তাহলে 6 29 12 আর 3, এবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 2 29 4 আর 1, এবার 2 দিয়ে করলে 1 29 আর 2, তাহলে লসাগু কত হবে, লসাগু সমান সমান 2 গুণ 2 মানে 4 গুণ 3 মানে 12 12 দুগুণে 24 24 দুগুণে 48 48 গুণ 29, এটা গুণ করলে দেখবা 1392 হবে। তারপরেরটা আচ্ছা, এটা একটা সরল অঙ্ক দিয়েছে একদম সোজা, তাহলে কত 9 ভাগ 3 করলে কত, আগে ভাগের কাজ করব, 9 ভাগ 3 করলে কত 3, তাহলে 16 যোগ 3 মাইনাস তারপরে গুণের কাজ করব, 3 গুণ 4 করলে 12, তাহলে 16 যোগ 3 করলে 19 মাইনাস 12 করলে কত হয় 7 হয়, মানে অপশন এ হবে। তারপরেরটা এটাও দেখো একটা সরল অঙ্ক দিয়েছে, সবার প্রথমে কি একই টাইপের অঙ্ক, ভাগের কাজ করব, 12 ভাগ 4 করলে কত 3, তাহলে 16 যোগ 3 মাইনাস তারপরে গুণের কাজ করব, 3 গুণ 3 করলে কত 9, তাহলে 16 আর 3 যোগ করলে হয় 19 19 থেকে 9 বাদ দিলে হয় 10, মানে অপশন সি হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, গ্রুপ এ তে 49 জন, গ্রুপ বি তে 35 জন ও গ্রুপ সি তে 31 জন সদস্য আছে, ভালো কথা। প্রত্যেক সদস্য একটি রেস্তোরাঁতে গেছে, রেস্তোরাঁ তয় চন্দ্রবিন্দু হয়, হ্যাঁ রেস্তোরাঁতে গেছে মানে রেস্টুরেন্টে আর কি। গ্রুপ এ গ্রুপ বি ও গ্রুপ সি এর সদস্যদের গড় খরচ যথাক্রমে 106 টাকা, মানে গ্রুপ এ যতজন সদস্য আছে মানে 49 জন, তাদের গড় খরচ হচ্ছে 106 টাকা। গ্রুপ বি তে যতজন সদস্য আছে মানে 35 জন, তাদের গড় খরচ হচ্ছে 141 টাকা। আর গ্রুপ সি তে যতজন আছে মানে 31 জন, তাদের গড় খরচ হচ্ছে 226 টাকা। তাহলে প্রত্যেকজন সদস্যদের গড় খরচ কত টাকা। আচ্ছা এটা দেখো কি করে করব, দেখো গ্রুপ এ তে সদস্য আছে 49 জন আর তাদের গড় খরচ কত 106 টাকা, তাহলে তাদের মোট খরচ কত,
49 গুণ 106। আচ্ছা, গ্রুপ বি তে সদস্য আছে কতজন? 35 জন। তাদের গড় খরচ কত? 141 টাকা। তাহলে তাদের মোট খরচ কত? 35 গুণ 141 টাকা। আচ্ছা, গ্রুপ সি তে সদস্য আছে কত? 31 জন। তাদের গড় খরচ কত? 226 জন। তাহলে 31 জনের মোট খরচ কত হবে? 31 গুণ 226 টাকা। এইবার আমাকে বের করতে বলেছে প্রত্যেকজন সদস্যের, মানে তিনটে গ্রুপ মিলিয়েই টোটাল যতজন সদস্য আছে তাদের গড় খরচ। তাদের গড় খরচ কত হবে? এই সবগুলো খরচের যোগফল, এ গ্রুপের খরচ যোগ বি গ্রুপের খরচ যোগ সি গ্রুপের খরচ, মানে এদের যোগফল ডিভাইডেড বাই এ বি আর সি গ্রুপ মিলিয়ে যতজন আছে, মানে কত? মানে 49 যোগ 35 যোগ 31। এটা বের করতে হবে। তাহলে দেখো এখানে কি কিছু 49, 35, 31। আচ্ছা, এখান থেকে না কিছু কমন যাচ্ছে না, তা কিছু কমন না গেলে একটা সমস্যা, এগুলো সব তাহলে গুণ করতে হবে। তাহলে এমনি গুণ করি, 106 গুণ 49 করলে কত হয় দেখি। তাহলে 6 নং 54, 4 হাতে 5, 9 0 0 5, 9 1 9 গুণ 4 6 24 4 হাতে 2, 4 0 0 2, 4 1 4। তাহলে হলো 4 5 4 9, 9 2 11 1 হাতে 1, 4 1 5, মানে হলো 5 1 9 4 যোগ 35 গুণ 141। তাহলে 141 গুণ 35 করলে কত? 5 1 5, 4 5 20 0 হাতে 2, 5 1 5 2 7 গুণ 3 1 3, 3 4 12 2 হাতে 1, 3 1 3 1 4, মানে 5 3 9 4, 4 9 3 5, 4 9 3 5 যোগ 226 গুণ 31। 226 গুণ 31 করলে কত? 6 1 6, 2 1 2, 2 1 2 গুণ 3 6 18 8 হাতে 1, 3 দুগুণে 4 1 7, 3 দুগুণে 6, মানে 6 8 2 10 0 হাতে 1, 7 8 2 10 0 হাতে 1 7, মানে 7006 ডিভাইডেড বাই তিনটে যোগ করলে কত? 1 আর 5 6 আর 9 15 5 হাতে 1, 3 1 4 3 7, 7 আর 4 11। আচ্ছা, উপরের গুলো এবার যোগ করি। তাহলে কত কত আছে? 6 আছে 5, 6 আর 5 11 আর 4 15 আর 5 হাতে 1, 1 আর 0 1, 1 আর 3 4, 4 আর 9 13, 3 হাতে 1, 1 আর 0 1, 1 আর 9 10, 10 এর 1 11 এর 1 হাতে 1, 7 আর 1 8, 8 আর 4 12, 12 আর 5 17। তাহলে এইটা ডিভাইডেড বাই 115। দেখো দুটোকে 5 দিয়ে কাটা করে যায়, 5 দিয়ে নিচেরটাকে কাটলে হয় 23, উপরটাকে কাটলে হয় 3 2 1, মানে 4 1 3, মানে 2 3 5, মানে 7। এবার এটাকে নিশ্চয়ই 23 দিয়ে ভাগ করা যাবে। 23 দিয়ে কাটি, প্রথমে একবার যায়, একবার দিলে হয় 23, তারপরে থাকে 112। তো 112 এর মধ্যে দেখো 4 বার যায়, 4 বার দিলে হয় 99, মানে 207 থাকে, মানে 9 বার যাবে। তাহলে কত হলো? 149। তাহলে প্রত্যেকজন সদস্যের গড় খরচ কত হবে? 149 টাকা। তাই এটা ক্যালকুলেশনটা একটু বড় হলো, এটা সোজা কিছু কমন টমন গেলে তাহলে সোজা করা যেত, কিন্তু এখানে কিছু করা যাচ্ছে না, তো এটা এরকম ভাবেই করতে হবে। তারপর একটা সোজা অঙ্ক, কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল। কি বলছে দেখো, যদি x এর 2% ইকুয়াল টু 288 হয়, তাহলে x এর মান কত? তো x এর 2% মানে আমি কি লিখতে পারি? x গুণ 2 বাই 100, বা 100টা একবারে ডান পাশেও পাঠিয়ে দিতে পারো। তাহলে x এর মান কত হবে? x সমান সমান কত? 2 আর 288 কাটলে 144, মানে 1 4 4 0 0, মানে অপশন সি হবে। তো আজকে ক্লাসে এই 20টা অঙ্কই ছিল। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।